যাওয়ার কারণ কি ছিল সেটা আপনি যদি রিমান্ডের জিনিসগুলো শুনেন তাহলে আপনি বুঝে ফেলবেন, আমার আপনাকে ব্যাখ্যা করে বলতে হবে না। রিমান্ডে প্রথমে যেটা বললো যে আসলে আপনারা খুব সহজ সরল লোক, ইনোসেন্ট, কেন যে আপনারা বাংলাদেশে আসছেন, ক্যানাডিয়ান লাইফে ভালোই ছিলেন, আপনাদের আসা ঠিক হয়নি, শুরু হয়েছে এইভাবে। তো যাক, আপনাদের জন্য একটা ভালো প্রপোজাল দেই, আপনারা একটা কাজ করেন, আপনারা এই ডেস্টিনির ব্যবসাটা বন্ধ করে দেন, বিশেষ করে এমএলএম ব্যবসাটা বন্ধ করে দেন, আর আপনার এই যে সমিতি আছে এটাও বন্ধ করে দেন, আর কয়েকটা রাখেন, মানে ওনারা চয়েস দিবেন কোনটা কোনটা বন্ধ করতে হবে। মেইনলি ডেস্টিনি 2000 লিমিটেড, যেটা আপনার এমএলএম বিজনেস। তখন আমার সামনে হোসেন সাহেব বসা, তখন উনি বললো, মাথা লাড়তেছে, মানে আমি যাতে রাজি না হই, উনি মনে করছে আমি রাজি হয়ে যাব। তখন আমি বললাম, আপনি যে আমাকে কোম্পানি বন্ধ করতে বলতেছেন, তাইলে আমাদের কোনো ফৌজদারি অপরাধ নাই? বলে, বুঝেন তো, এটা আপনাদেরকে ভয় পাচ্ছে গভর্নমেন্ট। আমি বলছি, কেন ভয় পাচ্ছে? বলে, আপনাদের সাথে এত লোকজন ঘোরাঘুরি করে, এটা আসলে পছন্দ করে না। আপনাদের জানেন, কোনো এক জায়গায় 10 জন লোক যদি জড়ো হয়, এটাই সরকার দেখতে অভ্যস্ত না। তা আপনি এত লোকের মোটিভেট করে ফেলছেন, হ্যাঁ, কখন কি করে বসেন, একটা কাজ করেন, কোম্পানিটা বন্ধ করে দেন, আপনি অন্য ব্যবসা করেন। গভর্নমেন্ট দরকার হলে আপনাকে ভালো ভালো লোন দেবে, আপনাকে ভালো বিজনেস দেবে, এই দিবে সেই দিবে। আমি তখন জিজ্ঞেস করলাম, আপনার কি মনে হয়েছে আমি ব্যবসা করতে বাংলাদেশে আসছি? বলে, কেন? আমি ব্যবসা করার জন্য বাংলাদেশ ভালো না কানাডা ভালো? ওখানে তো আরো উন্নত দেশ, ওখানে চাইলে তো অনেক বেশি আয় করা যায়। বলে, তাহলে কেন আসছেন? আমি আসছি, আমি 93 সালে যখন প্রথম আসি বিয়ে করতে, তখনই আমার মধ্যে একটা চিন্তা আসছে যে বাংলাদেশের মানুষ এত বেকার, এতটাই হয়ে রয়েছে তারা, এবং তারা মানে কি বলবো, দেশের মধ্যে বিশৃঙ্খল অবস্থা দেখে আমার ভিতরে একটা কাজ করছে যে না, এই বেকারত্ব নিরসন করতেই হবে কোনোভাবে। 93 সালে, কিন্তু সেই আসলাম আমি 98-তে ডিসেম্বর 25 তারিখে। আমি বলেছি আমি এখানে আসছি মানুষকে হেল্প করতে, তারা যেন শুধু চাকরির পিছনে না দৌড়ায় উদ্যোক্তা সৃষ্টি হয়, যেটা এখন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, যিনি আমাদের প্রধান উপদেষ্টা, উনি কিন্তু একই কথাই বলে যাচ্ছেন যে তোমরা উদ্যোক্তা হও, তোমরা স্বপ্ন দেখো। কয়েকটি গণমাধ্যম আমার বিরুদ্ধে এভাবে লিখেছে যে উধাও হয়ে যেতে পারে ডেস্টিনি, প্রথম। তারপরে অবৈধ ব্যাংকিং করছে ডেস্টিনি, এই সেই, মানে বিভিন্ন রকমের চটকদার নিউজ করছে। করার পরে দুদক এসে আপনার আমাকে ইনকোয়ারি করা শুরু করলো। আমি গেলাম, কথাবার্তা বললাম। তখন যারা এই নিউজগুলো করেছে তাদের দু একজনকে আমি খুব ঘনিষ্ঠভাবে চিনতাম, সাংবাদিক, রিপোর্টার। আমি তখন তাদেরকে আলাদা রেখে বললাম যে, ছোট ভাই, তোমার কি মনে হয়েছে আমি কাজগুলো করতেছি, তোমরা এই রিপোর্টগুলো কি বুঝে করতেছো? সে আমাকে সারপ্রাইজিং নিউজ দিছে। সে বলতেছে আমি এই নিউজগুলো করি না। তাহলে দুদকের মিডিয়া উইং আছে, তারা আমাদেরকে নিউজ আর কিছু বকশিস ধরায় দেয়, আমরা নিউজটা করে দিই। একদম সোজা সরল কথা বলে দিছে। আমি কিন্তু তোমার কথা কোট করবো কোনো একদিন, যে তোমাকে দুদকের মিডিয়া উইং টাকা এবং প্যাকেজ ধরায় দিছে আমাকে নিউজ করার জন্য। এটা আপনার ইচ্ছা, আপনি বলতে পারেন মিডিয়াতে। আপনি যাদের কথা বলছেন তাদের সাথে আপনার আসলে দ্বন্দ্বের জায়গাটা আসলে কি ছিল? দ্বন্দ্ব ছিল কয়েকটাই। একটা ছিল, তো ধরেন আমরা এতগুলো লোক হয়ে যাচ্ছে, অর্থনৈতিকভাবে মুক্ত হচ্ছে, আমরা কিন্তু 410 কোটি টাকা ট্যাক্সও দিয়েছি গভর্নমেন্টকে। আমাদের প্রত্যেকটা টাকা ছিল ট্রান্সপারেন্ট। আমরা কতগুলো জিনিস করতাম না, যেগুলো আমাদের দ্বন্দ্বের মূল কারণ। 1 নম্বর হচ্ছে আমরা চাঁদা দিতাম না, চাঁদা একদম না। চাঁদার জন্য আসলে আমার গা গরম হয়ে যেত, কাজ করে খাও, চাঁদা দেবো কেন? এবং দ্বিতীয়টা ছিল, আমাকে রাজনীতিতে আনার চেষ্টাও করা হয়েছিল। আমার কাছে প্রকাশ এসে বলছে যে আপনি অমুক দলের সাথে আমাদের সাথে জয়েন করেন। আমি ছিল, আমি ব্যবসায়ী কেন জয়েন করবো? মানে তারা আমাকে বাই করতে চাইছে। একটা সময় পর আপনি জেল থেকে বের হয়েছেন, আপনার কাছে কি সুযোগ ছিল আগে বের হওয়ার? সুযোগ ছিল না, কারণ আমি যতবারে জামিন চাইছি, জামিন নাকচ করে দিচ্ছে খুরশিদ আলম খান, যে দুদকের ইয়ে। সে তো আমার নামে আমাকে এমন ক্রিমিনাল বানিয়েছে খুরশিদ আলম খান, যে পৃথিবীর মধ্যে বিখ্যাত মাফিয়া আমি। কথায় দাঁড়ায় বলতো হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিছে, অথচ দুদক নিজে বিদেশে টাকা পাচার করছে এই বলবে কোনো অভিযোগ নাই। কিন্তু সে বলার সময় কিন্তু বলতেছে হাইকোর্টে এবং আপনার সুপ্রিম কোর্টে, হাজার হাজার কোটি টাকা আমি বিদেশে পাচার করে দিছি। সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কিন্তু কেন জানি একবারও জিজ্ঞেস করতেছে না যে আচ্ছা এই টাকাটা উনি কোন দেশে পাঠাইছে, কি ফরম্যাটে পাঠাইছে, আপনার কাছে কি নথি আছে, কিচ্ছু জানতে চাচ্ছে না। ওই বলতেছে আর আমার জামিন রিজেক্ট হয়ে যাচ্ছে। আপনার পরিকল্পনাটা কি আসলে ডেস্টিনি নিয়ে? ডেস্টিনিকে আবার শুরু করা। সে ডেস্টিনি যে 12 বছর যে লোকগুলো অপেক্ষা করেছে, আমরা তো আসলে ব্যবসা করতে শিখছি, তাই না? এটাকে শুরু করার জন্য আমি যথেষ্ট চেষ্টা করতেছি। এখানে একটা সহযোগিতা দরকার সরকারের, বিশেষ করে সরকারের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যদি আমাদেরকে উদ্যোক্তা তৈরি করার এই কারখানাকে চালু করে দেওয়ার জন্য নির্দেশ দিয়ে দেন, আমি কনফিডেন্ট এরা সবাই আবার কর্মজীবী হয়ে যাবে। এই বেকার তো এতগুলো লোক বেকার হয়ে আছে, সব বেকারত্ব ঘোষানো যায় কিন্তু আমাদের শুধু পারমিশনটা দিলে। আমরা কিন্তু ব্যবসা ওইটাতে আর নাই, যেটা নিয়ে অভিযোগ ছিল আমরা গাছের প্যাকেজ বিক্রি করছি, শেয়ার বিক্রি করছি, ওইটা তো আমরা বলেছি যে সেটা আমরা একটা তৃতীয় পক্ষের মাল বিক্রি করেছি। আচ্ছা, সেটা যদি ভুল হয়ে থাকে আমরা নাই,
এটা আমাদের ভুল হয়েছে। কিন্তু এখন আমরা প্রকৃত জেনুইন পণ্য দিয়া প্রোডাক্ট দিয়া কাজ করতে চাই, কারণ আমাদের ডিস্ট্রিবিউটররা কিন্তু প্রোডাক্ট বেস ব্যবসা করতে অভ্যস্ত। আপনার কাছে কি মনে হয়, আপনার 45 লাখ বলা হতো, এই সদস্য কি আপনার সাথে আছে এখন পর্যন্ত? 45 লাখ না, আমি যেটা অ্যাকুরেটলি জানতে পেরেছি 43,50,000। এরা আমার সাথে আছে কিনা এটা বলা বলা খুবই ডিফিকাল্ট, কিন্তু আমার সাথে নাই, এদের সংখ্যা কয়েকশো হবে। আর এদের সাথে আপনাদের সাথে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি আসলে? আমি 2030 সাল পর্যন্ত মনোযোগ দিয়ে কাজ করব, আমি এটা গোল সেট করেছি। হ্যাঁ, আমি আমার সাথে আছে 43,50,000, কেমন? আমি আমার সাথে আরো সম্পৃক্ত করব 1.5 কোটি লোকের, হ্যাঁ, যাদেরকে আমি নিবন্ধন করব ফ্রি, বিনামূল্যে কিন্তু নিবন্ধন করব। তারা ডেস্টিনিতে ডিস্ট্রিবিউটর হবে একদম ফ্রি, কোনো টাকা লাগবে না, বিনামূল্যে তারা নিবন্ধন করে আমার ডিস্ট্রিবিউটর হবে। টোটাল 2 কোটি লোক নিয়ে আমি কাজ করব, যাদেরকে আমি 2030 সাল পর্যন্ত তারা যাতে রেগুলার একটা ইনকাম করতে পারে, সেই রেগুলার ইনকামটা আমি টার্গেট সেট করেছি। ধরেন মাসে কম বেশি 1 লাখ টাকা তারা আয় করতে হবে। এরকম একটা স্টেজে নিয়ে যাওয়া পর্যন্ত আমি গোল সেট করেছি যে 2030 সাল পর্যন্ত আমার কোনো অপশন নাই। এবং এটা বোধহয় সকলের প্রশ্ন, বিনিয়োগকারীদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি থাকবে? আমার বক্তব্য একটাই, 12 বছর তারা ধৈর্য ধরেছে, এই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ধৈর্য ধরে এখন শুধু আর অল্প কয়েকটা দিন ধৈর্য ধরতে হবে। সুদিন আসতেছে, যে কোনোভাবেই আপনারা আপনাদের বিনিয়োগের টাকা তো পাবেনই, এখানেই শেষ না, অবশ্যই এটা আপনাদের মোরাল অধিকার পাওয়াটা, আপনাদের ব্যবসাও চালু হবে। সবাইকে বলবো এখন আসেন আমরা একসাথে কাজ করি। আমরা অবশ্যই আমরা আমাদের স্বপ্ন গড়ব, এবং বিনিয়োগকারীদের কাছে একটাই সংবাদ যে ধৈর্য হারা হবেন না, এক থাকেন। এই নেটে কি উল্টাপাল্টা লেখালেখি এগুলো থেকে বিরত থাকেন। আমার সাথে আপনারা যোগাযোগ করেন, আমি মাঝে মধ্যে আপনাদের সাথে নেটে আসবো। আমি ইনশাল্লাহ, আমাকে ওই এমডি বানাইলো না না বানাইলো আমি ওগুলোর দিকে তাকাবো না, আমি আপনাদের ব্যবসা আবার চালু করে দেবো ইনশাল্লাহ। আমি একটা টার্গেট করে রাখছি, জুন জুলাই থেকে ব্যবসাটা শুরু করার একটা প্ল্যান করেছি, এই জুন জুলাই। যদি কথা আছে, যদি সরকার আমাকে সহযোগিতা করে, আমাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো খুলে দিয়ে আমাদেরকে এই MLM লাইসেন্স দিয়ে বলে দেয় যে ঠিক আছে তুমি ব্যবসা করো। এখন আমাকে কিন্তু হাত বেঁধে দিয়ে যদি সাঁতার কাটতে দেওয়া হয় তাহলে আমি পারবো না।